সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জননিরাপত্তায় করণীয়। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার শাখাত হোসেন সায়ন্তব, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান এবং ব্যবসায়ী নেতা এফবিসিসিআইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই ডক্টর শাখাত হোসেন সায়ন্তবে আপনার কাছে যেতে চাই। আপনি পেশায় নিজে একজন চিকিৎসক। আমরা চিকিৎসকদের আজকের কর্মবিরতি যেটি ছিল, এবং আপনি জানেন যে সকালে মোট 3টি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা যে ধর্মঘটের ডাক দিয়েছিল, তার সঙ্গে চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করেছিল। তারা নিরাপত্তার দাবি জানিয়েছে। যে 3টি ঘটনা ঘটলো, হাসপাতালের ভিতরে গিয়ে আঘাত করা হলো, হামলা করা হলো। আপনার কি মনে হয় যে 5 আগস্টের পরে যে নানা অজানা একটা শঙ্কা কাজ করছিল, তার একটি বহিঃপ্রকাশ হলো কিনা? আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় দুইজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। এইটা আসলে বলা মুশকিল যে এইটা ওই রকম যে আনসারের একটা ঘটনা ঘটলো বা বিভিন্ন টাইপের যে ঘটছে সেই রকমই কোনো ঘটনার ধারাবাহিকতা কিনা, অথবা এটা বাংলাদেশে এরকম চিকিৎসকদের উপর হামলার ঘটনা এরকম অতীতও বহুবার ঘটেছে, সেই রকমই কোনো ঘটনা, এটা এখনও জানি না। এটা তদন্ত সংস্থা বা গোয়েন্দারা ভালো বলতে পারবেন। এখনও কোনো সংবাদ মাধ্যমে ওইরকম কোনো ইঙ্গিত বা আলোচনা এখনও পাইনি। কিন্তু কথা হলো যেটা, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চিকিৎসকরা কমন যে কটা দাবি জানিয়ে আসছে তাদের সেফটি, সিকিউরিটি এবং ভালো সেবা দেওয়ার জন্য, এইবার এত বছর পরে 53 বছরের মাথায় এসে ঠিক ওই 4টা দাবি মোটা দাগে জানাতে হচ্ছে। আমরা কি স্বাধীনতার 53 বছর পার হয়ে যেতেছে, এখন খালি দাবি জানিয়েই যাব? এই যে ধরেন কি হলো, একজন আহত ছাত্র সে গেছে, তাকে চিকিৎসকরা অপারেশন করলো এবং দুর্ভাগ্যজনকভাবে তাকে বাঁচাতে পারেনি। সেই জন্য তার স্বজন বন্ধুরা তারা গিয়ে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে চিকিৎসকদের মারধর করবে যে ভুল চিকিৎসায় মেরে ফেলেছে। একজন চিকিৎসক, সে রোগী তো তার শত্রু না, তাকে ভুল চিকিৎসা দিবে কেন বা তাকে অবহেলা করবে কেন? তারপরও মানুষ যেহেতু ভুল হতেও পারে, কারো কারো হতেই তো পারে, মানুষ না চিকিৎসকরাও, কিন্তু সেই ভুল হলে সেটা নির্ধারণ করার এখতিয়ার কি ওই রোগীর নন মেডিকেল স্বজন? তারা সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিবে যে ভুল চিকিৎসা করেছে, মার। ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা বোঝার জন্য তো ওই বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ বা একটা বডি লাগবে। সেই জন্য যে প্রতিষ্ঠানে হয়েছে ওই প্রতিষ্ঠানের তদন্ত কমিটি করতে পারে, দাবি করতে পারে, বিএমডিসি আছে, তার উপর আস্থা না থাকলে প্রশাসনিক ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে, কত জায়গা আছে। এখন সমস্যাটা এইখানেও আছে যে আমাদের দেশে এই বিএমএটা দলীয়করণ করে দখলদারিত্বের প্রতিষ্ঠানে পরিণত করে তার কার্যকারিতা ধ্বংস করে ফেলা হয়েছে। ডেন্টাল সার্জনদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এরকম দখলদারিত্ব করে ধ্বংস করে ফেলা হয়েছে। বিএমডিসি ডাক্তারদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসে তার যথাযথ তদন্ত করে তার ব্যবস্থা যে নেওয়া, সেটারও খুব বেশি নজির নাই বলে মানুষের আর আস্থা নাই যে ডাক্তারদের বিরুদ্ধে ডাক্তাররা তদন্ত করে হয়তো দোষ নির্ধারণ করে শাস্তি দিবে না। যেরকম পুলিশের ব্যাপারে অনাস্থা কাজ করে যে পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করে দিবে নাকি। কিন্তু এই আস্থাটা ফিরিয়ে আনার দরকার এই জন্য যে ডাক্তার এবং রোগীর সম্পর্কটা হতে হয় বন্ধুত্বপূর্ণ, মধুর। কারণ এরা কেউ কারো প্রতিপক্ষ হলে চলে না একটা সোসাইটি, একটা দেশ। এই দেখেন করোনার সময় বিদেশে যাওয়া বন্ধ ছিল, এই চিকিৎসকরাই তো কষ্ট করে ঝুঁকি নিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করলো, নিজেরা জীবন দিল। তো সেই ডাক্তারদের বিরুদ্ধে আপনার যদি কোনো রাগ, ক্ষোভ বা ভুল বুঝাবুঝি থাকে, সেটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দাবি করেন। কিন্তু আপনাকেও তাদের সঙ্গে সঙ্গে হামলে পড়বেন, পিটাবেন, কোপাবেন, আহত করবেন, এটা তো হতে পারে না। এখন এই আস্থার সংকটটা দূর করে, এটা দীর্ঘমেয়াদী, এটা একদিন বললেই তৈরি হয়ে যাবে না। তো তাৎক্ষণিকভাবে যেটা করতে পারে, যেটা 4টা দাবির মধ্যে আপনার চিকিৎসকদের 1 নাম্বার দাবি হচ্ছে যে যারা এই যে চিকিৎসকদের মারধর করলো, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এইটা তো দ্রুত করা সম্ভব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই একদিনের মধ্যে পারে, সেইটা একটা দাবি। নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবার দাবি, এটা তো বলছি স্বাধীনতার পর থেকে দাবি করে আসছি, সেটার দিকে নজর নাই, কোনো সরকারই চিকিৎসকদের জন্য এই ব্যবস্থা করেনি।
এই নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তৃতীয় যে দাবিটা বলছে যে হাসপাতালে ভিজিটর্স কার্ড ছাড়া বহিরাগতরা এই যে যাচ্ছে যখন তখন ঢুকে পড়ে একদম দল বেঁধে এটা করতে পারবে না। এটা তো অনেক প্রাইভেট হসপিটালও আছে ভিজিটর্স কার্ড ছাড়া আপনি ওখানে ঢুকতে পারবেন না, বিদেশে তো সম্ভবই নয়। সেটাও তো একটা ন্যায্য দাবি। এখন এটা এনশিওর করার জন্য আবার বলছে আপনি স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিয়ে ট্রেন আপ করে এভাবে করেন। বিভিন্ন জায়গার আপনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কত পুলিশ আছে না? তো এইখানে ওইরকম একটা পুলিশ বাহিনীর একটা বিশেষ দায়িত্ব দিয়ে যদি মেনটেন করা হয় এবং তাদেরকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকেও মানবিক শিক্ষা দিতে হবে। রোগীর সঙ্গে যেরকম কেউ কেউ একটু খারাপ আচরণ করলো সেটা যাতে আমরা কেউ না করি, এটা থেকে শুধরে আসতে হবে। রোগীদেরও আবার চিকিৎসকদের বন্ধুই ভাবতে হবে, শত্রু ভেবে তো আপনি কোথায় যাবেন? সবাইকে যাদের সামর্থ্য আছে বিদেশ চলে যাচ্ছে। 18 কোটির মধ্যে অন্তত 17 কোটি মানুষকে তো এদেশেই নির্ভর করতে হচ্ছে। আপনি যারা আপনার জন্য রাত দিন খাটবে, মেধাশ্রম ব্যয় করবে, ঝুঁকি নেবে, তাদেরকে আপনি শত্রুজ্ঞান করবেন কেন? বন্ধু হন। চিকিৎসকদের, নার্সদের, স্বাস্থ্যকর্মীদেরও যেরকম দায়িত্ব আছে রোগীদেরকে বন্ধুর মতো ভাবা এবং মধুর সম্পর্ক রাখা, এই দেশের নাগরিকদেরও দায়িত্ব হচ্ছে এই দূরত্ব কমিয়ে কিভাবে আস্থার জায়গায় আপনি আনতে পারেন সেটা করা। 4 নম্বর যে দাবিটা করছে এইটা আমি বলবো যে বরং চিকিৎসকরা রোগীর পক্ষে দাঁড়িয়েছে। বলেছে হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা, অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো, এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই কথার সঙ্গে দ্বিমত করার মতো একজন মানুষ পাবেন আপনি? তাহলে চিকিৎসকদের এই কয়টা জিনিস 53 বছরে মেনে নেওয়া হয়নি, ব্যবস্থা করা হয়নি। এখন আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য হাজারের উপরে মানুষ শহীদ হলো, এত আন্দোলন, এত রক্ত, এত ত্যাগ, এই সরকারের কাছে নতুন করে দাবি করেছে, সেই জন্য প্রত্যাশাটা বেশি যে এরা এই ব্যবস্থাটুকু করবে। কারণ একটা দেশের মধ্যে আপনি দেখেন চিকিৎসায় বাজেট কম, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্যখাতে বাজেট কম। চিকিৎসকরা সবচেয়ে মেধাবীরা এখানে আসে, তারপরও তাদের গুরুত্বহীন করে ফেলা হয়। প্রশাসনিক ক্যাডারের তাদের যেই গুরুত্ব সেই তুলনায় চিকিৎসকদের ওই গুরুত্বটা দেওয়া হয় না। একটা জেলায় আপনি দেখেন একজন চিকিৎসক হইল এত মেধাবী, এত পড়াশোনা, এত ত্যাগ, তারপর সে 300 টাকা 500 টাকার ভিজিটের একজন ডাক্তারের বাইরে তাকে কেউ যারা পছন্দ করে, রেসপেক্ট করে, কিন্তু ওইভাবে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা চাইও না ভয় পাক। কিন্তু একজন ডিসি, এসপি, ইউএনও সহ প্রশাসনের লোকদের, সচিব, তাদের যেইভাবে মানুষ এই দেশে মূল্যায়ন করে, রাষ্ট্র যেভাবে প্রোটোকল দেয়, যেভাবে সুবিধা দেয়, বিদেশ যেতে গেলে যেই প্রোটোকল পায়, যা পায়, অথচ ক্লাস 9-এর সময় মেধাবীরাই কিন্তু সায়েন্সে আসে বেশি। এক্সেপশন আসছে, আর্টসেও মেধাবীরা পড়ে, আমি ছোট করছি না, কিন্তু বাছাইটা যখন করে ঠিক শিক্ষকরাই বলে তুমি ভালো ছাত্র সায়েন্স পড়ো। সেই সায়েন্স থেকে এসে ওই ভালো ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভালোরাই বুয়েটে পড়ে, ডাক্তারি পড়ে, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ে, আর সেই তারা হয়ে থাকবে এরকম তাদের কোথায়, তাদের স্কেল কি, এই কি অবস্থায়, আর অন্যদের কি অবস্থা। এই বৈষম্যটা দূর করে একটা টেকনিক্যাল ক্যাডার ঘোষণা করে পৃথিবীর অনেক দেশে আছে, এমনকি শ্রীলঙ্কায় পর্যন্ত শিক্ষকদের হাইয়েস্ট বেতন দেওয়া হয়। এইভাবে করা, সেদিকেও মনোযোগ নাই। আচ্ছা দিলেন না, ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে, তারা অন্যভাবে পরিশ্রম করে আয় করে সৎভাবে, কিন্তু আপনি নিরাপত্তাটা তো দিবেন। তাদের রোগীর সঙ্গে যে সমস্যা কী নিয়ে হচ্ছে চিহ্নিত করে দূর তো করবেন। এদেশের এই যে এত মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে, কেন যাচ্ছে সেটা ফাইন্ড আউট করে চিকিৎসা ব্যবস্থাকে ওইভাবে তৈরি তো করতে হবে যাতে আমার রোগীরা বিদেশ চলে না যায়, আস্থার সংকট যাতে তৈরি না হয়। এই দেশে ইকুইপমেন্ট কেনার টাকার অভাব নাই, কিন্তু দুর্নীতি, চুরি, আইসিইউর একটা পর্দার দাম ধরে 37 লাখ টাকা, এত বড় চোরের খপ্পরে এই দেশ পড়ছিল। সেগুলা দূর করে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্নীতি দূর করা, রোগীর আস্থা ফিরিয়ে আনা, ডাক্তার, নার্স সহ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের আরও মানবিক করা, এইসব করতেই হবে। ডক্টর শাকাত হোসেন শান্ত, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, যেটি শান্ত ভাই বলছিলেন যে আইন নিজের হাতে তুলে না নেওয়া, আপনি দেখেছেন যে 5 আগস্টের পরে যে আমরা যেটা বলি যে মব ট্রায়াল, মানুষ তাৎক্ষণিকভাবে অনেক কিছুই করছে। আমরা আদালত প্রাঙ্গণে এরকম অনেক ঘটনা দেখেছি। ডাক্তারদের ক্ষেত্রে যেটা বললো, আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন কি কোন বিষয়টাকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত? যে শুধুমাত্র স্পেশাল পুলিশ করলেই সেই সমস্যার সমাধান হবে কিনা? ধন্যবাদ। আজকের এসএটিভি এই সংলাপে আমার সহ আলোচক 2 ভাই
ওরা দীর্ঘদিন অনেক কথা বলেছেন, এক্সপ্লেন করেন। তো আমি ওই আমাদের সায়ন্ত ভাইয়ের ধরেই বলছি, তার সূত্র ধরেই বলছি যে দেখেন, আমাদের ডাক্তার পেশাটা এমনই একটা পেশা, পৃথিবীর ভিতরে সবচেয়ে মানুষের কাছাকাছি বিশ্বাসযোগ্যতার একটা পেশা। এই পেশাতে দেখেন, একজন সাধারণ মানুষ যখন কোনো অপারেশনে যায়, বড় সে হেঁটে যাচ্ছে, স্বাভাবিক আছে, তার হার্ট অপারেশন করছে, সবই করছে, কিন্তু একটা ফর্ম দেয় যে এই রোগীর যদি কোনো দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়, তাহলে ডাক্তাররা দায়ী না। এগুলি কিন্তু আগেই বলে নেয়। অর্থ হলো যে যেতে পারে, মারা যেতে পারে, ডাক্তারের কাছে সে ট্রিটমেন্ট করতে যে তার দুর্ঘটনা ঘটতে পারে। এখন এই যে একজন ছেলেকে নিয়ে যাওয়ার পরে সে মারা গেল, এটা হলো দীর্ঘদিনের অব্যবস্থাপনার যে উদাহরণ আছে আমাদের দেশে, সেটার হলো ক্ষোভ প্রকাশ হয়েছে। এরা বেশিরভাগই জানে, আমাদের দেশের মানুষরা জানে এই গত 16টি বছর ডাক্তারদের পোস্টিং দিছে কোথায়। সবচেয়ে ভালো ভালো যেই সমস্ত হসপিটাল আছে সেইখানে না জানার লোকগুলি একেবারে অথর্ব, যারা ডাক্তারের বিদ্যায় তেমন একটা কিছু করে না, কিন্তু তারা ওয়েলিংয়ে ভালো, পার্টির কাজ করে, তাদেরকে ওইখানে পোস্টিং দিছে। পদোন্নতির ক্ষেত্রে হ্যাঁ, পদোন্নতি সব কিছুতে। এইটা হলো অবিশ্বাসের ঘটনা। দেখেন, ওই দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, সারা দেশে একটা তোলপাড় হইল অবিশ্বাসে, যে তাকে ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয়েছে, হয়তো বা দিয়েছে, তার কারণ এটা একটা বিশ্বাসটা তৈরি হয়েছে। বেগম খালেদা যে হসপিটালে ছিল, সেইখানে অবিশ্বাস তৈরি হয়েছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এই অবিশ্বাসটা কিন্তু সত্যিকার ভাবি ভিতর থেকে এসে গেছে, এই অব্যবস্থাপনা এবং এই সমস্ত দলীয়করণের জন্য। এখন ওই যে রিসেন্টলি যেটা সারা বাংলাদেশে পৃথিবী সম্পূর্ণ মানুষ জেনে গেছে যে বাংলাদেশে তরুণরা একটা বিপ্লব ঘটাইছে। এই অব্যবস্থাপনার জন্য, এই দুর্নীতি, সবচেয়ে ভয়ঙ্কর একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে তারা একটা রেভুলেশন হয়ে গেছে। তাদের এই ইয়াং ছেলেদের সবার মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি হসপিটাল নিলাম ডাক্তারের অবহেলায়, এরা ঠিকভাবে ডাক্তার না, এদের পোস্টিংও এরকম বা এরকমভাবে করেছে। ওই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে। অসুস্থ তো আমাদের সমাজটা, ফুললি অসুস্থ। এই অসুস্থ সমাজের ভিতরে কি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কে কোন জায়গাতে আছে? না হলে পৃথিবীর ভিতরে পুলিশ বাহিনী হলো ফেরেস্তা সমতুল্য। অন্য জায়গায় মনে করে, একটা পুলিশকে যদি দেখে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ, তাহলে মনে করে যে আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আর আমাদের দেশে গত 16 বছরে এই পুলিশ দেখলে মনে হয়তো যে একটা আজরাইল আসছে, মনে হয় যে আমি একেবারে আমার সামনে যে কি ভয়ঙ্কর ব্যাপার হবে সেটা নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল। এটা টোটালি রিভার্স ছিল। দেখেন আমাদের দেশে, তারপরে ডাক্তারদের কথা আরো বলবো, যে ডাক্তাররা রুগী দেখে এমন ভাবেই দেখে, সার্বিক নিরাপত্তা নিয়েই তো মানুষ, না ওইটাই আমি বলছি, নিরাপত্তা তো এটাও একটা নিরাপত্তা। আপনি পুলিশ বাহিনী দিয়ে শুধু নিরাপত্তা দিবেন, আমার জীবনের নিরাপত্তা আছে না? আমাদের দেশ থেকে কেন ভারত চলে যায়? এই যে লক্ষ লক্ষ রুগী ভারত চলে যায়, আমাদের দেশে ডাক্তার কম আছে নাকি? আমাদের দেশে থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়। মন্ত্রীরা, প্রধানমন্ত্রী ছিলেন, উনি বড় বড় কথা বলছেন, কিন্তু ট্রিটমেন্টের জন্য তো উনি বিদেশেই গেছেন। ওই মন্ত্রীরাও তো বিদেশেই গেছেন, এইখানে তো আর কেউই করেন নাই। কিন্তু এই দেশকে ডেভেলপও করে নাই, যে এইখানে শুধু দলবাজি করছে। কিভাবে আপনি দেখেন, নিউজ আসছে প্রশ্নপত্র, ডাক্তারদের বিসিএস, এইগুলিও প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তো যারা প্রশ্নপত্র ফাঁস করে এই হয়ে গেছে, ডাক্তারই পড়ছেন, বা আরও 5 বছর 10 বছর আগে থেকে যেগুলি ঘটছে, এখন তো তারা ডাক্তার হয়ে বাড়িয়েছে। এই ডাক্তাররা কি করবে? তারা কতখানি মেধা, কতখানি তাদের সেই নলেজ আছে ডাক্তারি বিদ্যায়। আমি একটা ছোট ঘটনা বলি। দেখেন, আমার চোখের জন্য স্কটল্যান্ডে গেলাম এক ডাক্তারের কাছে, সেইখানে অ্যাপয়েন্টমেন্ট যেই সময় দিচ্ছে সেই সময় গেলাম। যাওয়ার পরে আমার চোখ দেখলো 3 জন ডাক্তার 1 ঘন্টার উপরে আমার চোখ দেখছে। 3 জনটা 3 রোমি নিয়ে চোখ দেখছে। আর আমাদের দেশে একজন যায় ভিজিটর, যাবার পরে নেক্সট আগেই বলে থাকে, বেল বাজাই থাকে, নেক্সট, এইরকমভাবে। অর্থাৎ ওরা টাকাকে বড় মনে করে, রুগীকে বড় মনে করে না। এই যে একটা অব্যবস্থাপনা, এই যে অবিশ্বাস প্রতিটা মানুষের ভিতরে চলে গেছে। ভালো একটা, যার একটু সামর্থ্য আছে, তার একটা অপারেশন, তার ভালো ট্রিটমেন্ট করতে হলে চলে যায় অন্য দেশে। এই দেশের উপর আস্থা নাই। এই আস্থাটা আনতে হবে। আর নিরাপত্তা তো
সরকার এতদিন নিরাপত্তার জন্য ভাবে নাই, ভাবছে তাদেরকে কিভাবে আনঅথরাইজ দিয়ে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় দখলবাজি করা, এই জন্য দিছে। তারপরে দেখেন ওইটা, এটা তো বললাম যে নিরাপত্তার বিষয়টি সায়ন্ত ভাই বলছেন যে স্বাধীনতার পর থেকেই দাবিটি ছিল যে 4টি দাবি এটা করে আরো আসছে তারা। অনন্তকাল থাকবে, যতদিন আমরা সভ্য না হব অনন্তকাল ধরে থাকবেন। শুধু ডাক্তারদের নিরাপত্তা আছে কার? একজন বাচ্চার নিরাপত্তা আছে, একজন মহিলার নিরাপত্তা আছে, আমি যে পুরুষ মানুষ আমারই কোনো নিরাপত্তা আছে। ডাক্তাররা তো হলো সর্বোৎকৃষ্ট, মানে সবচেয়ে উপরের পেশার, তারা মানবিকতার সর্বোচ্চ লেভেলের পেশা। এই ডাক্তার, যেই দেশে ডাক্তাররা নিরাপদ নাই সেই দেশে আছে কি বলেন? একটা ডাক্তার থাকবে সবচেয়ে নিরাপদ জায়গায়, সে ট্রিটমেন্ট করবে, মানুষে তার প্রতি আশ্বস্ত হবে, বিশ্বাস রাখবে। যখন একটা ডাক্তারের কাছে যাবে তখন সে বুঝে যাবে যে আমি এখন এমন একটা জায়গা আছি, আল্লাহর চাহিত, সৃষ্টিকর্তার চাহিত আমি এখন সুস্থ ভালো হয়ে ফিরে যেতে পারবো। এই বিশ্বাসটা তখনই হয়। তার কারণ আপনি দেখেন একজন রুগী যখন আপনার বাসায় কেউ অসুস্থ হয়ে যায়, কত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনেন, ডাক্তার কাছে যাইতে পারলে আপনারও বিশ্বাসটা ফিরে আসে। এখন ওই বিশ্বাসটা আপনাকে অর্জন করতে হবে, ডাক্তারদের, রাষ্ট্রদের, সমাজের এই রকম সেটআপটা করতে হবে। এই দূষিত রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলে আমরা আমাদের সবাই নিরাপদ একটা স্টেজে। আমি আপনার কাছে আবার আসবো একটু তাজ রহমান। তাজ ভাই, যেটি আমরা আলোচনা করছিলাম, ডাক্তারদের ধর্মঘট, জরুরি বিভাগেও আমরা দেখলাম ধর্মঘট, রোগীদের অনেক দুর্ভোগ, সারাদিনে অনেক দিন দেওয়ার পরে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছে। নিরাপত্তা না হলে কাজে ফিরবে না। আপনি তো অনেক দেশ বিদেশ ঘোরা অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান সিচুয়েশন কেন, কি কারণে? আপনাকে ধন্যবাদ। আমার আরেক ডক্টর এখানে বসে আছে, দীর্ঘদিন টকশো করি একসাথে, আরেক ভাই। ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেশ বিদেশে প্রোগ্রাম দেখছেন সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, প্রথম ডাক্তারদের একটা কথা বলি, আমি সায়ন্তদার সাথে এক সূত্রে বলি, ডক্টর এবং পেশেন্টের যে রিলেশনশিপটা, এটা কিন্তু আত্মার আত্মীয় একটা সম্পর্ক। একটা মানুষের, একটা রোগীর সবচেয়ে গোপনীয় জায়গায় যেতে পারে একজন ডক্টর, সবচেয়ে গোপনীয় যে জিনিসগুলো, যে ইনফরমেশনগুলো জানতে পারে ডক্টর। বাইরের দেশে এগুলো একটা ক্লাসিফাইড বলে, অন্য কেউ এটা জানতে পারবে না। ইভেন এনফোর্সমেন্ট এজেন্সি যারা, নিতে হলে ডক্টরের পারমিশন লাগবে। আমি থেকে আসছি সেই দেশে, জানি আমি। সেই ডক্টরকে আমরা একটা সম্মানের জায়গায় স্থান দিয়ে তাদেরকে সেই সেবা করার সুযোগ করে দিতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের দেশে, যেটা আমার এই আনোয়ার ভাই বললেন, যারা ইচ্ছা প্রমোশন, যারা ইচ্ছা ডক্টর ডিগ্রি নিয়ে যাওয়া, তা কিন্তু মিথ্যে বলেন নাই। আমার এখানে কিছু রিসার্চ করে আমি দেখলাম, ক্রিসেন্ট হসপিটাল, 2 ফেক ডক্টরস ওয়ার সেন্টেন্স টু জেল। রাজন দাস, হাইকোর্ট অর্ডার টু, পেটের ভিতরে কটন রেখে দিয়ে ডক্টর চলে আসছে। পটুয়াখালী ক্লিনিকে ফেক ডক্টর 3 জন। জুন 21, 2024 রিপা আক্তার অ্যারেস্টেড ঢাকা মেডিকেলের ফেক ডক্টর হিসেবে। এগুলা কি? বিকজ অফ প্রপার চেক নাই, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আপনি ছাত্রলীগ করেছেন, আপনি ডক্টরের সার্টিফিকেট নিচ্ছেন, আপনি কি এমবিবিএস ডক্টর হয়েছেন, ইট ইজ ইরিলেভেন্ট সো লং ইউ আর দি বিলংস টু দি পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের। আপনার বাবা আওয়ামী লীগ করেছে, আপনার ভাই ছাত্রলীগ ছিল, করে করে একটা গ্রুপ কিন্তু বিল্ড আপ হয়েছে। সবাই না, কথাটা আবার মনে রাখবেন, সব ডক্টর না, একটা বিল্ড আপ হয়েছে। দ্বিতীয়টা হলো, আমাদের এই দেশের ডক্টরদের একটা জিনিস ল্যাপস আছে, আমি নিজেদের বলতে পারি, ডক্টররা কিন্তু এই যে নোবেল জবটা, এই নোবেল জবটাকে অনেক সময় ভুলে যান। আমি মনে করি, আমি যখন হসপিটাল যাব, গভর্নমেন্ট হসপিটালে যে সার্ভিসটা পাবো আর প্রাইভেট ক্লিনিকে গেলে যে সার্ভিসটা পাবো, এর মধ্যে অনেক ডিফারেন্সেস। আমি 2 জন প্রফেসরের সাথে দেখা করি, একজন ইনচার্জ অফ সরওয়ার্দির, আরেকজন রেড ক্রিসেন্টের। উই বিকাম এ ফ্রেন্ড, ভেরি গুড রিলেশনশিপ, ডিসকাশন 10-15-20 মিনিট হয়। সেই জায়গাটা কিন্তু ডক্টরদের উপরে এত প্রেশার থাকে ডিউটির জায়গায়, ডক্টররা এটা নিতে পারে না। আপনি কেন এত প্রেশার দিচ্ছেন? দ্বিতীয়টা হলো, ডক্টরদের একটা জিনিস করতে হবে, যে ভিলেজে, আমি একটা ভিলেজের ছেলে, গ্রাম থেকে আসা, ওটা আমার মেট্রিকও কিন্তু আমি গ্রাম অঞ্চল থেকে উঠে আসা, শহরে পড়ে এসেছি। ওইখানে কিন্তু মেডিকেল এখনও পর্যন্ত ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ এরিয়া আমার উপজেলা বিয়ানীবাজারে। এখানে কিন্তু মেডিকেশন বলতে কিছু নাই। কারোর যদি কোনো কার্ডিয়াক আনরেস্ট হয়, কারো হার্টের কোনো সমস্যা হয়, দের ইজ এ নো অ্যাম্বুলেন্স।
প্রাইভেট গাড়িতে নিয়ে যাবেন সিলেট শহরে, যাতে 1 ঘন্টা লাগবে, এর ভিতরে রাস্তায় মারা যাবে। কিন্তু এখানে ডিসিমেল কিন্তু 30 লক্ষ টাকা জায়গার দাম। দ্যার ইজ এ নো গুড হসপিটাল, দ্যার ইজ এ নো গুড ক্লিনিক, দ্যার ইজ এ নো গুড ডক্টর। এই সমাধানটা আপনি কীভাবে করবেন? রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ, এটা রাষ্ট্রের দায়িত্ব। হুসাইন মাহমুদ এরশাদ আমার নেতা বলেছিলেন যে এই ডক্টরগুলা প্রত্যেকটা উপজেলাতে গিয়ে 4 বছর ডিউটি করতে হবে। ইফ আই এম রং, আমার তার ডক্টর এখানে আছেন, বলেছিলেন যে এই এলাকায় গিয়ে যদি উপজেলাতে আপনারা সার্ভিস দেন, দেন ইউ কাম টু দি ব্যাক করে আসেন, সিরিয়ালে যাওয়া হবে। এই জিনিসটা কিন্তু এখন নাই। আচ্ছা, 2 বছর 2 বছর গ্রামে করতে হয়। এখন হলো পরে এই যে গত সরকারে করেছিল যে একটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করা হবে, ওইটার পরে কাজ হয় নাই, কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের এখানে অনেক ল্যাবস আছে। এটা হলো ডক্টর, যেটা বললাম। দ্বিতীয় হলো আপনি রুগী নিয়ে গেছেন, একটা বোল্ড ডক্টরের হয়ে গেছে, তদন্ত হবে। ফিজিক্যালি গিয়ে অ্যাটাক করে একটা ডক্টরকে মারবেন, এটা কোনো সোসাইটিতে ওয়ার্ল্ডে এটা অ্যালাউ করে না। এতে ভীতি তৈরি হয়ে যাবে। ডক্টর লাইক এনিবডি, আমার ফ্যামিলি ডক্টর, আমরা 4 বার এক বোন, আমার বোনের মেয়ে ডক্টর, MBBS কমপ্লিট করে এখন লন্ডনে আছে হায়ার এডুকেশন করার জন্য। আমার জামাইটাও ডক্টররা গেছে হাইয়েস্টে। পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট পেড ডক্টররা হলো অস্ট্রেলিয়া অ্যান্ড USA। দুনিয়াতে এত টাকা কোনো ডক্টর, ইভেন নট ইভেন UK, তাদের অফার শেষ হওয়ার পরে ওখান থেকে আসবে। কিন্তু আমাদের দেশে ডক্টররা, আমার দাদাই ভালো, বঙ্গবন্ধু মেডিকেলে চাকরি করে, তার বেতন কত? আপনি পুলিশের বেতন দিচ্ছেন, সচিবের বেতন দিচ্ছেন, ইচ্ছা মতো ইনক্রিমেন্ট করছেন, বছরে বেতনের সাথে সাথে কয়টা বোনাস দিচ্ছেন? ঈদের 2টা বোনাসে ফুল, বৈশাখী বোনাসে 5%, 10%। এই বৈষম্যগুলোর কারণে ডক্টর ভার্সাস রুগী এবং সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। এর ফল তো কালকে আমরা দেখলাম। দা নিয়ে ঢুকে গেছে মারার জন্য, বটি নিয়ে ঢুকে গেছে মারার জন্য। এটা তো হইতে পারে না। ঢাকা নগরী হয়ে গেছে এখন কি, যার ইচ্ছে তার দাবির নগরী, দাবি জানানোর নগরী। সবার দাবি। এই 17 বছরে 15 ইয়ার্স 7 মান্থ কোনো দাবি তো ছিল না। এখন প্রতিদিন এত দাবি, এই সরকার নিজেই হয় নাই 1 মাস বসার, প্রতিদিন এত দাবি, এই সরকার কেমনে করবে ভাই? আল্লাহ কষ্ট, এদেরকে একটু টাইম দেন না। নির্বাচনের টাইম দেন, সংস্কারের টাইম দেন, কথা বলার সুযোগ দেন, টাকা আনার সুযোগ দেন, বাঁচার সুযোগ দেন, দেশকে সংস্কার করার সুযোগ দেন। গতকাল পরশুর ডেইলি স্টার একটা রিপোর্ট, কোট আনকোট, চিফ অ্যাডভাইজার বলেছেন আমাদের এই ইকোনমিকে রিকভার করে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের $8 বিলিয়ন আমাদের লাগবে। তার মধ্যে ইমার্জেন্সি লাগবে 3.5 বিলিয়ন বিফোর দ্য নেক্সট বাজেট। বাকিটা আমাদের সাপ্লিমেন্টারি হিসেবে লাগবে। ওনাকে ওয়ার্ল্ড ব্যাংকও বলছে দিবে, IMFও বলছে দিবে, ADB এশিয়ান ডেভেলপমেন্ট বলছে দিবে, জাইকা জাপান যেটা ফান্ডিং করে তারা বলছে দিবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা আপনার ব্রিক্সের মধ্যে করার তারা বলছে দিবে। বলছে আপনি কতদিন থাকবেন? টাকা যে দিব, আপনি কতদিন থাকতেছেন এটা বলেন। এখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যুদ্ধ শুরু করে গেছে, তাড়াতাড়ি দেন ইলেকশন। আপনি জুডিশিয়াল রিফর্ম করলেন না। 15 অ্যামেন্ডমেন্ট একটা গত সরকার করে গেছে, সবচেয়ে বড় ঝামেলা। সাতের খ যে 2টা ঝামেলা করে গেছে, সর্বোচ্চ শাস্তি দিয়ে গেছে। এখন এই সর্বোচ্চ শাস্তির মধ্যে কারা কারা পড়বে? আপনি এখন কালকে কথা বলা শুরু হয়েছে, আমরাও কথা বলছি যে এই সংবিধানকে কি করা যায়, অ্যামেন্ডমেন্ট কিভাবে করা যায়। এই ঝামেলাগুলো আছে না জাহিদ ভাই? হ্যাঁ। এখন এই ঝামেলাগুলো শেষ করার জন্য আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পলিটিক্যাল পার্টি হেল্প নিয়ে উচ্চ আদালতে গিয়েছে, সেখানে হ্যাঁ। কিন্তু আপনাকে বলতেছি যে এই যে অ্যামেন্ডমেন্টগুলো করে জাতির কাছে একটা ঝামেলা তৈরি হয়েছে। আপনি জুডিশিয়াল রিফর্ম করবেন না, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের বিচারপতি বলবে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, আমি একটা দল থেকে এসেছি, আমাকে কাজ করতে হবে। পুলিশের অফিসার বলবে আমি আওয়ামী লীগের রিক্রুটেড। ডিবির হারুন দরে দরে নিয়ে সায়ন্তদা আরও বিএনপির অজস্র নেতা, অন্যান্য বিরোধী দল নেতাদের দরে নিয়ে ওইখানে বসায় রাখবে, হোটেল খুলে বসবে, যে তার কথা শুনবে তারে খাওয়া দিবে, যে কথা শুনবে খাওয়া দিবে না। এইসব কি সরকারের কাজ? এইসব কি পুলিশের কাজ? তাজ ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার শেষ তো করতে দিলেন না, বিরতি দিয়ে চলে যান সব সময়। হাতে দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। ডক্টর শাকাত হোসেন শান্ত, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি চিকিৎসকদের কথা বলছিলেন, এটি তাজ রহমান সেবা নিয়ে তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন। সরকারি হাসপাতালে একরকম, বেসরকারি হাসপাতালে একরকম, টাকার সাথে সেবার সম্পর্ক আছে কি?
না, ডেফিনেটলি টাকার সঙ্গে সেবার সম্পর্ক তো থাকবেই, কারণ সেবাটা শুধুই সেবা এটা না, আসলে এর বিনিময় আছে। সেটা পৃথিবীর সব জায়গায় আছে। সেই সব জায়গায় বলতে কোনো কোনো দেশ রাষ্ট্র পুরোটার দায়িত্ব নিয়ে নেয়, রাষ্ট্র চিকিৎসকদের থাকা, খাওয়া, স্যালারি, নিরাপত্তা সব নিশ্চয়তা দেয়, নির্বিঘ্নে তারা সর্বোচ্চ চিকিৎসাটা দেয়। আর যেসব দেশে রাষ্ট্র দায়িত্ব না নেয় সেখানে ক্লাসিফিকেশন থাকবে, এটা সব জায়গায় আছে। বাংলাদেশের সরকারি খাতে বাজেট যা আছে তার মধ্যে বেশিরভাগ চুরি হয়ে যায় ধরেন, সে কারণে এইটা একটা। দ্বিতীয় হলো ম্যান পাওয়ার যা দরকার, পেশেন্ট ডক্টর রেশিও, সেটা ভেরি পুয়ার বাংলাদেশে। একজন ডাক্তারকে প্রচুর রোগী দেখতে হয়, তার মধ্যে আছে আবার ওই লুঙ্গি পরা মাস্তান বাহিনী। মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ বা তাদের ওয়ার্ড লেভেলের নেতা টেতায় লুঙ্গি পরে আইসা থানা হেলথ কমপ্লেক্সে এসে মাস্তানি করবে, যা খুশি তাই করবে, এইটা দিতে হবে, বাসায় গিয়ে বোর প্রেশার মাইপে আসতে হবে যখন তখন, মানে হুকুমদারি যখন তখন যা করবে সব মানতে হবে, তাদের রাজ্যে যেহেতু প্রজা হিসেবে ওই ডাক্তার আছে। এইসব নানান রকমের আচরণ, খারাপ আচরণ আছে, নিরাপত্তাহীনতা আছে। ওইখানে তারা কিছু বলতে গেলে আবার মাইর খেতে হবে, অথবা ট্রান্সফারের জন্য বাধ্য করবে। ফলে এইরকম অব্যবস্থাপনার মধ্য দিয়ে আছে। আর এই সরকারিতে ধরেন এইরকম আছে, বড় বড় হসপিটাল, একটা বেশি দামি একটা মেশিন কিনতে হবে, ধরেন একটা রেডিওথেরাপি মেশিন। বাংলাদেশে ক্যান্সারের রোগীরা চিকিৎসা রেডিওথেরাপি দেওয়ার জন্য সার্জারির পরে সরকারি হসপিটালগুলোতে 2 মাস 3 মাস 4 মাসে সিরিয়াল পায় না, অথচ 4-6 সপ্তাহের মধ্যে ধরেন তার রেডিওথেরাপিটা শুরু করতে হবে। তখন এই ডিলে হলে এটার ইফেক্টিভ হবে না, রোগীটি ইতিমধ্যে হয়তো রিকার করবে বা অন্য কারণে সে মারা যাবে বা লাস্ট স্টেজে পৌঁছে যাবে, কিন্তু এই সিরিয়াল পায় না। কিন্তু এর বাজেটও সরকারের আছে, কিন্তু এই মেশিনটা কিনবে না কেন? প্রতিষ্ঠানের প্রধান সে দেখবে যদি টেন্ডার হয়, টেন্ডার হইলে আপনার 5 কোটি টাকা দামের মেশিন আপনার টেন্ডার করে যে যারা সাপ্লাই দিবে 20 কোটি বা 50 কোটি টাকায় বিক্রি করতে হবে। যে প্রতিষ্ঠানের প্রধান সে সই করবে, সে যদি এই বা ওই টেন্ডারে ওভার রেটে যদি সই না করে, তাহলে এইখানে আছে একটা প্রতিষ্ঠানের পরিচালক, তারে পাঠিয়ে দেবে গ্রামেগঞ্জের কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালে বিভাগীয় প্রধান বা সাধারণ প্রফেসর থাকবে, সেই পোস্ট এনজয় করবে না। আবার যদি সে ডিনাই না করে, ওই যে 5 কোটি টাকাটা যদি 50 কোটি টাকায় কেনার জন্য যে বন্দোবস্ত হয়েছে ভাগবটরায়, সেখানে সই করে, কয়দিন পর ও চলে যাবে, কিন্তু দুর্নীতির দায়ে বিনা দোষে ফাঁসবে হচ্ছে এই চিকিৎসক বা এই পরিচালক। ফলে হেল্ড আপ করে রাখে, কেনার টেন্ডারই হয় না, আটকে রাখে যে আমার এই ঝুঁকি নিয়ে লাভ। এরকম এত রন্ধ্রে রন্ধ্রে অব্যবস্থাপনা, সেটা যদি রাষ্ট্রীয়ভাবে এটা দূর করার দায়িত্ব নেওয়া না হয়, শুধু চিকিৎসকদের উপর দায় চাপাইলে তো হবে না, গোটা দেশ গোটা সোসাইটি পচিয়ে ফেলেছে। আমি এই উদাহরণটা প্রায় অনেক জায়গায় দেই, যে একটা পুকুরের মধ্যে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি বিষ ঢেলে দিয়েছেন, সেখানে আপনি কেমনে আশা করেন যে এই প্রজাতির মাছ ভালো থাকবে, বাকিটা মারা যাক? টোটাল সোসাইটি, রাষ্ট্র ব্যবস্থা পচিয়ে ফেলেছেন, আশা করেন ডাক্তাররা ভালো থাকবে, হুজুররা ভালো থাকবে, ইমামরা ভালো থাকবে, তারা তো সোসাইটির অংশ ভাই। সুতরাং আগে রাষ্ট্র ব্যবস্থা মেরামত করেন, সেটাকে লাইনে আনেন, দেখবেন অটোমেটিক্যালি সব লাইনে চলে আসছে। তারপরও আমি বলবো, আমরা যারা চিকিৎসা সেবায় গেছি তারা তো জেনে বুঝেই গেছি এখানে আমি অন্যদের মতো এত সিকিউরিটি, এত প্রোটোকল পাবো না, আমি সেবার মনোভাব নিয়ে আসছি। ডক্টর সায়ন্ত, আপনি ইমামদের কথা বলছিলেন, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, তিনি আত্মগোপনে আছেন। এটা ভাবতে পারেন যে একটা দেশের জাতীয় মসজিদের খতিবকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়ে দুর্নীতি করে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পালাইতে হয়। কেন পালাইতে হবে? একটা দেশের পুলিশের একেবারে সবচেয়ে ছোট থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাইকে পালাতে হয়। পৃথিবীর কোথাও ঘটেছে? এই পর্যায়ে রাষ্ট্রটাকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং শুধু ডাক্তার বা বিশেষ পেশার বা ইমাম সাহেবরাই শুধু নীতিবান হবেন, ভালো দেখাবেন, ওই ইমাম সাহেবকেও তো একটা বাড়ি করতে হইলে তার অনুমোদন আনতে গিয়ে ঘুষ ছাড়া ইমাম সাহেবেরও হয় না। এই চিকিৎসক তার আরেক সেক্টরে গেলে তার যন্ত্রপাতি কিনলে সেখানে ঘুষ ছাড়া, টেন্ডারে ওভার রেট করা ছাড়া সেটা কিনতে পারে না। সুতরাং সোসাইটি না বদলালে, দেশ না বদলালে শুধু বিশেষ একটা পেশা বা বিশেষ একটা গ্রুপ ভালো থাকতে পারে না। এটা রাষ্ট্র ব্যবস্থাটাকেই পাল্টাতে হবে। আর একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, আপনার বিষয় যেহেতু জননিরাপত্তায় করণীয়, জননিরাপত্তা এখন আজকে ডাক্তারদের এই ঘটনাটা ঘটেছে বলে সেখানেও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু এই যে তারা কর্মবিরতি এটা প্রত্যাহার করেছে এবং জরুরি সেবা শুরু হয়েছে আজকে সন্ধ্যা থেকেই। সুতরাং এটা খুব সামান্য সময়ই বিঘ্নিত হয়েছে। নিরাপত্তার বড় বড় সেক্টর যেগুলা,
যে পুলিশ গুলি করে প্রকাশ্যে মারলো তাদের কজনকে বিচারের আওতায় আনা হয়েছে? কিছু পলাতক আছে, বাকিদের বিচারের আওতায় এনেছেন আপনি? গাপটি মেরে আছে, মনে করছে এমনি সংখ্যা কম, দেশ চালাবো কিভাবে? পুলিশের সঙ্গে মিলে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রকাশ্যে গুলি করলো, তাদের সেই অস্ত্রগুলি কোথায়? 3 সপ্তাহের মধ্যে সে অস্ত্র উদ্ধারের জন্য কিছুই করা হলো না। আচ্ছা, ধরে নিলাম ঘোষণা দিয়েছে 4 তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান হবে। কেন আপনি আগাম ঘোষণা দিচ্ছেন? কেন 4 তারিখ থেকে হবে, অভিযান শুরু হবে? আপনি কি ইতিমধ্যেই 3 সপ্তাহের মধ্যে ওইসব দুষ্কৃতকারী খুনিরা পালিয়ে গেছে, আত্মগোপনে গেছে, দেশ ছেড়েছে, অস্ত্র লুকিয়ে ফেলেছে? তার মধ্যে যেটুকু যা ধরতেন সে আওয়ামী লীগের মতোই নাটক, আওয়ামী লীগ এই নাটকটাই করতো। আগাম ঘোষণা দিয়ে কেন যে আমরা কিন্তু আসতেছি, তোমরা করো, সাবধান হও, অস্ত্রটা লুকিয়ে ফেলো, নিজেরা লুকিয়ে যাও, বা এখনো দেশ ছাড়ো, এটা আপনি কেন 4 তারিখে যৌথ অভিযান হবে আগে ঘোষণা দিয়ে দিচ্ছেন কেন? কার স্বার্থে? এটা কি প্রোটোকল? আমি জানি না। আগেও 2-1টা প্রোগ্রামে যখন আওয়ামী লীগের আমলে হচ্ছে, পুলিশের অফিসারদের অনেককেই প্রশ্ন আমি করেছি, আমি কোনো উত্তর পাই না যে আপনি আসামি ধরার জন্য আর খুনি ধরার জন্য, অস্ত্রবাজদের ধরার জন্য আপনি অভিযান চালাবেন, আগে ঘোষণা দিয়েছেন এই আমরা কিন্তু আসতেছি। এটা হয় কেন? কোন প্রোটোকলে, কোন আইনে? তাহলে ওই আইন পাল্টাতে হবে। এইভাবে তো আপনি পারবেন না। এইভাবে সমস্ত ক্ষেত্রে, এই যে আশুলিয়ার যে ঘটনা ঘটলো, আপনার ছাত্রদের গুলি করে মারবেন, মারার পরে ভ্যানে ভরবেন, তারপর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন লাশ শনাক্ত না করার জন্য, এই ব্রুটালিটি, এই বর্বরতা যে পুলিশ করতে পারে, তাদের বিচারের আওতায় আনবেন না? তারা বিভিন্ন থানার ওসি যারা ছিল, আমাকে ধরেছে, বাহাদুরি করেছে, মিথ্যা মামলায় দিয়েছে, হুমকি ধামকি দিয়েছে, ও রিমান্ডের কথা বলে নানান রকমের কাহিনী করেছে, আমি সব বলতে চাই না এখানে। কোথায় তারা? তাদের আইনের আওতায় আপনি আনবেন না। আপনি বাধ্যতামূলক অবসরে দিচ্ছেন বড় বড় অফিসারদের, প্রশাসনের, পুলিশের। এটা চাকরির একটা নরমাল প্রক্রিয়ার অংশ, এটা তো কোনো শাস্তি হতে পারে না। যেহেতু আপনি অবসরে দিচ্ছেন বাধ্যতামূলক, তার মানে তার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, সেই অ্যালিগেশনের বলেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত ছিল। এতদিনও তাদের একজনকে আইনের আওতায় আনা হবে না। এত দুর্বল সরকার তো আমরা চাইনি, এখনো চাই। এরা শক্ত হোক, আমাদের সাপোর্ট ছিল, আছে, থাকবে। ডাক্তার শান্ত, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই যেটি বললেন যে পুলিশের কথা, আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, কতটা অমানবিক, বর্বর, নৃশংস ছিল। তাদেরও বিচারের আওতায় বলা হচ্ছে যে খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু এখনো কিন্তু কেউ গ্রেফতার হয়নি। ভাইরে, এটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। এই যে এটা হলো হৃদয় নিংড়ানো একটা দুঃখ বেদনার ব্যাপার। যার সন্তান গেছে সে বুঝতেছে, আমরা দেখতেছি, আমরা দেখি এটা, মানে এইরকম একটা ঘটনা এটা সহ্য করার মতো না। ধরে ধরে উঠাতেছে ভ্যানের উপরে, নিচে লাশ, তার উপরে আবার লাশ তুলতেছে। এই পুলিশরা কিন্তু স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে, এবং তার উপরে আবার ব্যানার যে খুলে ওইগুলির উপরে চাপা দিয়ে, তারপরে হয়তো যে এইগুলি পেট্রোল ঢেলে ওদেরই গাড়ির একটার ভিতরে ঢুকে আগুন দিয়ে দিছে। যে মানুষ এইগুলিতে তাদের প্রতিহিংসার জন্য এইগুলি হয়েছে, আমাদের কিছু না। কি অমানবিক ব্যাপারগুলি পুলিশের ভিতরে হয়েছে। দেখেন, যখন শিশু আস্তে আস্তে বড় হয়, তখন 2টা জিনিস শিখে, যেগুলি আমাদের দেশে আমরা ছোট সময় দেখেছি, সেই রকমভাবে দেখি না টিচাররা, কিন্তু বিদেশি টিচাররা এই বাচ্চা যাতে স্কুলে যায় এই রকম তাদের ওই টিচারদের সম্পূর্ণ কিছু সাইকোলজিক্যালি ওইভাবে ট্রিটমেন্ট করে বাচ্চাদের সাথে। আসে, জোরে ধরে আঙ্গুল দিয়ে দেখায় যে তুমি কোনটা পছন্দ করে, যেটা পছন্দ করে সেইভাবেই টিচার এই রকমভাবে নেয়। এরা গঠন করে টিচারদের। ঠিক তেমনি ডাক্তারও এরকম। ডাক্তাররা হলো সত্যিকারই, ডাক্তাররা হলো ফেরেস্তা সমতুল্য। মনে হয় জিব্রাইল ফেরেস্তা বুঝি এরা, এটা সারা পৃথিবীর। কিন্তু আমাদের দেশে একটা ঘটনা আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে, পাবনাতে একজন ডাক্তার, সে ওই পাবনা কি যেন একটা হসপিটালের সম্ভবত সে টিচারও ছিল, সে সবসময় পিস্তল নিয়ে, পকেটে পিস্তল নিয়ে ঘুরতো এবং একজনের পায়ে গুলি করছে। এবং সে ওই ছাত্রলীগের ক্যাডার, এবং সে কোন জায়গায় থেকে পড়াশোনা করে আসছে ডিটেলস তার দিছে। ভয়ঙ্কর লোক ছিল সে। তো এই যদি হয়, ওই ডাক্তারদের যিনি ছাত্রলীগের ক্যাডার হয়ে আসছিলেন, বিভিন্ন জায়গায় ক্যাডার, এগুলি মানুষ দেখছেন, যার জন্য এই ডাক্তারদের উপরে মানুষের এই রকম সন্দেহটা, ওই যে অনেক, ওই যে বলা হয় না যে চুন খেয়ে মুখ পুড়লে ওই ইসে মানে ইসে আগুনের ব্যাপারটা ওইগুলি বলছে যে চুন মুখ খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে, ওইটার তো জিনিস একই রকম। তো এই রকম ঘটনা ঘটে গেছিলো।
আর এই যে পুলিশের ব্যাপারটা বলেন, আমরা যারা কি বলবো? নিরাপত্তা নিশ্চিত করবে তাদেরই তো তাদের তৎপরতা কথা নেই এখন। আমি খুব নিকটের পুলিশের বড় বড় কিছু কর্মকর্তা আছে আমার পাশে থাকেন, একেবারে সাথী লাগানো থাকেন, মানে দেশের সর্বোচ্চ লেভেলের পুলিশের কিছু কর্মকর্তা আছে, তো তাদের আমি দেখেছি তাদের কিছুই আছে। কিন্তু দেখেন রাস্তায় আমি প্রতিদিন মর্নিং ওয়াক করি, বেইলি রোডে রমনা পার্কে যাই, বেইলি রোডে যে ভ্যান নিয়ে চলে না, এই ভ্যান নিয়ে একজনে তরকারি নিয়ে বসছে, ওদেরকে আর্নিং হলো ওই যে তরকারি বিক্রি করবে, তারপরে হলো তারা 500 টাকা পাবে সেটাই। তো ওই ভ্যানালার ওইখানে এসে একটা গাড়ি আসলো পুলিশের, 3-4 জন নামলো, নেমে ওর ভ্যানটাকে লাথি মেরে ধাক্কা দিয়ে সব কিছু ফেলে দিল রাস্তার উপরে। গাড়ি যাচ্ছে, ওইগুলির উপর দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, হাউ মাউ করে কাঁদতেছে। আমরা ওইখানে যাচ্ছি, আমি বললাম যে আপনি এটা ফেললেন কেন গাড়ি, এইভাবে ফেলে তাকে চলে যাওয়ার জন্য? আপনি পুলিশ, আপনি বুঝেন না যে ওর কী অবস্থা আছে? আমাকে ভয়ঙ্কর রকমের, আরও 2-3 বছর আগের কথা, ভয়ঙ্করভাবে সে আমাকে গালি দিয়ে বলতেছে, এমন গালি দিছে চিন্তাই করা যায় না। বলে যে বেশি করলে একদম ধরে নিয়ে যাব, আমাকে বলতেছে। আমি এনডিসি করা ন্যাশনাল ডিফেন্স কলেজের মেজর জেনারেল র্যাঙ্কের একজন ক্যাপেস্টান, তারপরও আমি বলার পরও আমি বললাম যে আপনি বুঝেন? ওই ড্রাইভার বলতেছে, গাড়ির ড্রাইভার কয়েক আপনি কিচ্ছু করতে পারবেন না, এরে কি করবেন? শেখ সেলিমের লোক, গোপালগঞ্জের লোক, একজন পুলিশের কনস্টেবল, সে যদি এইরকম করে তাহলে সেই দেশে নিরাপত্তা কেমনে পাবেন বলেন? আপনি দেখেন বেনজির ছিলেন সেনাবাহিনীর চিফ, তার থেকেও পাওয়ারফুল, সে হাসতে হাসতে পুলিশ বাহিনীর হাসতে হাসতে খুন করতেন, এইরকম করতেন। এই যে হারুন সাহেবরা কি করছেন, এই যে এখনকার যেই স্টুডেন্টরা ওকে ধরে নিয়ে কিভাবে কি টর্চার করে, আবার লুঙ্গি পরাইয়া তার ছবি স্টেটমেন্ট নিচ্ছে, যার ইচ্ছা তারে ধরতেছে, ব্যবসায়ীদের ধরতেছে, যারে মনে হয় তাকে কিলিং করতেছে, ক্রস ফায়ারে দিচ্ছে। এই রকম পুলিশগুলি একটা কেমন পুলিশ, মানে গেস্টাপো টাইপের পুলিশ জন্ম দিয়েছিল, যেই পুলিশরা শুধু কিলিং করতো আর মানুষগুলিকেই করতো। তো এইগুলি নিরাপত্তার জন্য, যার জন্য আমাদের এখানে এই দুষ্টু রাজনীতি যতদিন পর্যন্ত, এই ভয়ঙ্কর বাজে রাজনীতি, এই রাজনীতি যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন আমরা ভালো। আনোয়ার হোসেন, আমি আপনার কাছে আবার আসবো একটু। তাজ রহমান, আনোয়ার হোসেনের শেষ কথা যেটি ছিল, দুষ্টু রাজনীতি যতদিন ঠিক না হবে, রাজনৈতিক ছত্র ছায়ায় থাকা, দলীয়করণ বা দলের প্রতি আনুগত্য থাকলে ততদিন এইসব প্রতিষ্ঠান ঠিক হবে না। আপনার কি মনে হয়? 22 সালের রিপোর্ট অনুযায়ী আপনার 3,04,000 লোক ইন্ডিয়াতে ট্রিটমেন্টে গেছে। 23 সালে সেটা হলো 4,49,000। আর টোটাল অল ওভার দি ওয়ার্ল্ডে ইন্ডিয়ার পরে আছে আপনার থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএসএ, ইউকে। 700,000 পিপল, মানে 7 লক্ষ লোক বাইরে ট্রিটমেন্টে গেছে। আমাদের বছরে 350 crore চলে যাচ্ছে এই মেডিকেল ট্রিটমেন্টের জন্য। সবচেয়ে সুপার রিচ যাদের কন্ট্রাক্টারি, আওয়ামী লীগ, দলীয় প্রধান যারা আছেন তারা। এটা একটা বললাম, এবার পুলিশেরটা আসে। আমার নামে একটা মামলা করা হয়েছে, আমি বলেছিলাম বিনা বুটের এমপি, 10 বছর থেকে এই মামলার জন্য আমি হাজিরা দিচ্ছি, আমার মামলাটা শেষ হয় না, হাজিরা দিচ্ছি। শুধু বলেছিলাম বক্তব্যতে 14 সালের বিনা বুটের এমপি, এই শব্দটা বলার জন্য আমাকে 10 বছর থেকে হাজিরা হচ্ছে। কেন? কারণ প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট না। আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রসিকিউশনটা ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। দ্বিতীয়ত, পুলিশকে মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আওয়ামী লীগের কর্মচারী না, জাতীয় পার্টির না, বিএনপির না, XYZ এর না। আমি সায়ন্তদা, আমরা দুজন রাজনৈতিক বিশ্বাসী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এই জিনিসটা প্রথমে ঠিক করতে হবে। দ্বিতীয় হলো জুডিশিয়ালটা ঠিক করতে হবে। এই যে আমার আনোয়ার ভাই যেটা বললো, পুলিশের এই অডাসিটিটাকে বাংলায় বলে দেশটা, তারা মনে করতে এই দেশের মানুষ কেউ না। আজকে একটা ছোট্ট ভাইয়ের সাথে আমি লেট লাঞ্চ করছিলাম বনানী এক জায়গায়, আমার বললো ভাই এদেশের মানুষ হারুনের বইয়ে ঢাকা শহরের ঘুমাইতে পারতো না, তাকে ইচ্ছা তারে ধরে নিয়ে যেত, নিয়ে এখানে মেশিন ছিল কয়েকটা বসানো, গুনতো, রাত্রে এসে এই হোটেল লেকশরে বসে সে আড্ডা দিত। সাক্ষী আপনারা সবাই আছেন, আমরাও দেখেছি। পৃথিবীর কোনো ইন্টেলিজেন্সের প্রধান প্রতিদিন টেলিভিশনে আসে বক্তব্য আর সরকারের পক্ষে কথা বলা, আই নেভার ফাউন্ড নট এ সিঙ্গল কান্ট্রি আমার নাই। এটাতে পুলিশের চিফের কাজ, ওর মেট্রোপলিটন পুলিশের যে চিফ আছে ওরা দুইজনটা দেখা যায় না, সে বিবৃতি দিত। কেন জানেন?
তাকে আপনারা দলীয়ের মতো পাওয়ার দিয়ে রেখেছিলেন। হারুন মনে করতো বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি ক্ষমতাধর কেউ থাকে আমি হারুন। সে হাওড়ে যেত, গ্লাস পরে তার সাথে পুলিশ ছিল 50 জন। তার পরিচয় ছিল প্রেসিডেন্টের ভাগ্নে। প্রেসিডেন্ট সে এয়ারপোর্টে যেত ইন্ডিয়াতে, ওইখানে আসামি ধরা হয়েছে রাঙ্গামাটিতে, সে হেলিকপ্টার করে যাচ্ছে কেন? এই টাকাটা খরচ কেন? আওয়ামী লীগের অনেক বড় নেতারাও তার বিরুদ্ধে অভিযোগ, কথা বলার সাহস পেত না। আমরা বলার পরে আমাদেরকে থ্রেট দেওয়া হতো। কেন এই পুলিশ অফিসারদের এত এত সাহস থেকে আসলো? বিকজ আপনি যখন পলিটিক্সাইজ করবেন, প্রজাতন্ত্রের কর্মচারীর বদলে দলীয় কর্মচারী হয়ে যাবে, সালাম করে পায়ে, নেতাদের পায়ে সালাম করে যখন প্রমোশন হবে, তখন এই সংস্থাগুলো তখন দলীয়করণ হয়ে যাবে। আপনাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলতে পারি, এখন এই ইন্টারিম গভর্নমেন্টের এই প্রশাসনের ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম এবং রিক্রুটমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট করতে হবে জাহিদ ভাই। দেন আপনার জুডিশিয়ালটা, এই জুডিশিয়ালে ইচ্ছা মতো কোনো পলিটিক্যাল পার্টি রিক্রুটমেন্ট না করা, ইন্ডিপেন্ডেন্ট বডি উইল পিকড। 11 জন করেন আর 15 জনের ইন্ডিপেন্ডেন্ট বডি করেন, ফুললি বাংলাদেশ কনস্টিটিউশনে ঢুকায় ফেলেন যে এই ইন্ডিপেন্ডেন্ট বডি উইল পিক দি জুডিশিয়াল। কে হবে বিচারপতি তারা রিকমেন্ডেশন করবে, কে হবে নেক্সট বিচারপতি হাইকোর্টের তারা রিকমেন্ডেশন করবে। 100 জনের নাম থেকে 50 জন এখান থেকে নিতেই হবে। এখান থেকে যদি না নেয়, সরকার হাত দেয়, তাহলে ডিফিকাল্টি হবে। আপনাকে ছোট্ট একটি উদাহরণ দেই। আপনার ব্রিটিশের ক্যাবিনেট সেক্রেটারি 108 বছরের মধ্যে 1960 থেকে শুরু করে 16 থেকে শুরু করে মাত্র 13 জন ক্যাবিনেট সেক্রেটারি, অনলি 13 ক্যাবিনেট সেক্রেটারি ব্রিটিশে গভর্নমেন্টের। জানেন কেন? যে ক্যাবিনেট সেক্রেটারি এখন আছে উনি রিকমেন্ডেশন করে যাবে 3 জন মানুষের নাম, এই 3 জন থেকে গভর্নমেন্ট নিতেই হবে, এর বাইরে যাইতেই পারবে না। আমাদের এখানে 15 জনের জন্য অনলি 15 ডেজ কবির বিন আনোয়ার ক্যাবিনেট সেক্রেটারি, অনলি 15 জন, বিকজ আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা ছিলেন, ওনাকে করতেই হবে, না করলে সমস্যা হয়ে যাবে। এইসব যদি বন্ধ না হয়, এইসব যদি এই ইন্টারিম সরকার না করে যায়, তাহলে আগামীতে আরও 15 বছর পরে আরেকটা অভ্যুত্থানের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। জাতিকে অভ্যুত্থান চায় না সংস্কার চায়? আমার মনে করি, আমি বা আমরা রাজনীতিতে যারা আছি, আমরা মনে করি এইটা করতে হবে। প্রাইম মিনিস্টার 2বার 2 টার্মসের বেশি হওয়া যাবে না। এমপিরা যারা হবে একটানা 2বার যদি হয়, পরে গ্যাপ দিতে হবে। না হলে কী হবে জানেননি? এমপি তার মেয়েরে নিয়ে আইব, তার বাইরে নিয়ে আইব, তার বউরে নিয়ে আইব, তার শালারে নিয়ে আইব, তার শালিরে নিয়ে আইব, ওই এলাকার আর আমি তাজ রহমান আর সায়ন্ত গিয়ে ঢুকার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলো বন্ধ করতে হলে প্রশাসনিক ফুললি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। যদি না করেন, কথা যদি আপনার যে সরকার ক্ষমতায় আসবে তার কথা শুনে দেশের প্রশাসন দেখবেন, আমার নামে মামলা যেরকম 10 বছর হয়েছে, দাদার নামে 50টা, আপনার নামেও 5টা হবে। আপনি আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন বুঝে হয়তো মামলা হয় নাই, আগামীতে আপনার নামে হইতে পারে। এটা বলেন যেন না হয়। মামলা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল। একটু তাজ রহমান, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই। সঙ্গে ডক্টর শাকাত হোসেন শায়ন্ত। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে একটু তাজ রহমান রাজনীতির কথা বলেছিলেন, তিনি বেশ কিছু সংস্কারের কথাও বলেছেন। আপনি জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপির আজ 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শক্তি বা ভয় নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। তার এই যে আহ্বান, এটি কি রাজনীতিতে আমূল সংস্কারের কোনো ইঙ্গিত কিনা? জি, আপনি এই প্রসঙ্গে আসার আগে যদিও সময় কম, একটা পয়েন্ট শুধু বলি। আনোয়ার ভাই বললো না যে একজন ডাক্তার গুলি করতো, ছাত্রলীগের ক্যাডার ছিল, এরকম এগুলা কিছু উদাহরণ থাকে, তবে মেজরিটি ডাক্তার কিন্তু ভালো। এটা মিশলেই বুঝবেন। করোনার সময় এই ডাক্তাররাই সবার জীবন বাঁচানোর জন্য ঝুঁকি নিয়েছে। এবং এইরকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেউ যদি পায়, তখন তার প্রভাব অন্যদের উপরে। দেখো, উত্তম বড়ুয়া প্রথম আলোর 2021 সালের 23 ফেব্রুয়ারি লিড স্টোরি ছিল, উত্তমের পড়ালেখা থেকে চাকরি সর্বত্র জালিয়াতি, সার্টিফিকেট জালিয়াতি, ভর্তি জালিয়াতি, ডাক্তারি পাশ করা জালিয়াতি, রেজাল্ট জালিয়াতি। সে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হয়ে যায়, এই সরোয়ার্দির পরিচালক হয়ে যায়। তারপর আবার দুর্নীতি করে, পত্রিকায় রিপোর্ট হয়, আপনারা তাকে টকশোতে এনে স্টার বানান, আর বিরুদ্ধে ব্যবস্থা না হয় না। এরকমও হয়েছে অনাচার। তবে এগুলা এক্সাম্পল দিয়ে সব ডাক্তারদেরকে হেয় করো ঠিক হবে না। দ্বিতীয় হলো, আপনি যেটা বলছেন, বিএনপির 46 বছর পেরিয়ে 47 বছরে পড়েছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, দুঃসময় পেরিয়ে, তারপর ওই দলের বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার সফলতা অনেক, ভুলভ্রান্তিও সব দলেরই কম বেশি আছে, এদেরও আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তাদের আগের আমলে
বিদেশের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেশের মিডিয়াকে ব্যবহার করে তারে যেইভাবে পোর্ট্রেট করা হয়েছে, আসলে তিনি তা নন। তা যদি হতো তাহলে তো 111-এর 2 বছর এবং পরের 16 বছরে তার বিরুদ্ধে তার কিছু না কিছু প্রমাণ করতে পারতো। হাওয়া ভবনের দুর্নীতি এটা কিচ্ছু পারেনি। এবং এখন আপনাকে বলি, গত 2 মাসে এই আন্দোলনের সময়ের আপনি তার যত বক্তৃতা বিবৃতি দেখেন, একটা বক্তৃতা একটা বিবৃতি পাবেন না যেটা নিয়ে আপনি বিতর্ক তুলতে পারেন বা বলতে পারেন এর মধ্যে 2টা শব্দের উগ্রতা আছে, 2টা শব্দের দলের প্রতি কড়া মেসেজ নাই, ভবিষ্যৎ সুন্দরের আকাঙ্ক্ষা নাই, নির্দেশ নাই। দেখেন এই দলটা লন্ডনে বসে বসে উনি সবার সঙ্গে মিলে এত সুন্দরভাবে আন্দোলন পরিচালনার পরবর্তী ধাপে করেছেন যে আওয়ামী লীগের যেভাবে অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে এবং তারা 16 বছরে যেই অনাচার করেছে, তার রিভেঞ্জটা যেভাবে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা নিবে বলে আশঙ্কা করেছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে 10 লাখ এক রাতে মেরে ফেলবে, সেই তুলনায় দেখেন কিছুই হয় না। জামাত বা বিএনপির কোনো নেতারা কোনো আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে মেরেছে, গুলি করেছে, পিটিয়ে মেরেছে, একটা নজিরও কিন্তু নাই। তার আত্মগোপনে চলে গেছে, খুঁজে খুঁজে মারতে পারত। ছোট দেশ কোথায় আছে অনেকেই হয়তো জানে, সেগুলি কিন্তু করেনি। মন্দির পাহারা দিয়েছে তারা। এবং দলের মধ্যে বড় দল, এরকম সব বড় দলে পাওয়ার পলিটিক্স যারা করে, কিছু সুযোগ সন্ধানী থাকে, কিছু চাঁদাবাজ, কিছু ধান্দাবাজ, এটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এসব মতো দলে থাকে। তারপরে দেখতে হয় যে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে কিনা। এই দলের সাংগঠনিক সম্পাদকের মতো লেভেলেও দেখেন যারা খুব গ্রহণযোগ্য নেতা একটা ভুল করে ফেলেছে, তাদের সদস্য পদে স্থগিত করেছে, বহিষ্কার করেছে। দল থেকে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে ইতিমধ্যে। এই যে করা বার্তা এবং ওনার যে নির্দেশনা অ্যাক্টিং চেয়ারম্যানের এবং মহাসচিবের এই যে উদারতা, যে ঢালাও মামলা দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, চাঁদাবাজি বন্ধ করতে হবে, কাউকে পাইলে ধরিয়ে দিবেন। এবং আমি আপনাকে বলি, আমাদের সঙ্গে একটা মিটিংয়ে অ্যাক্টিং চেয়ারম্যান এইভাবে বলেছেন, আপনার সংবাদ মাধ্যমে যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলের যে রিপোর্টগুলো কোথাও কোথাও হয়, কোথাও অতিরঞ্জিত বা মিথ্যাও আছে, যদি এর সত্যতা থাকে তাহলে এর প্রমাণটা দলের কাছে সাবমিট করলে দল যদি 2-4 দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আপনারা ওইটাও প্রচার করেন, আর ব্যবস্থা নিলে সেই প্রচারটাও যেন ঠিকভাবে করেন। দলের অবস্থান, তারেক রহমানের অবস্থান এইরকমভাবে নির্দেশ যে দলকে আগের যে অভিযোগ আছে এখন যেন অভিযোগ করার সুযোগও না পায়, ওইভাবে পরিচালনা। ডক্টর শাকাত হোসেন শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় কম, আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন, আমরা আলোচনা শেষ করব রাজনৈতিক সংস্কারের আগে বড় রাজনৈতিক দলগুলো যেটি আছে, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, আপনি কি মনে করেন দলের মধ্যে থেকে এই সংস্কারটা শুরু হওয়া উচিত, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলেছেন, সেখানে একটা ইতিবাচক বার্তা আছে কি? হ্যাঁ, ধন্যবাদ। আবারও আমার যেটুকু ধারণা, তার কারণ এক সময় তো আমরা ছাত্র রাজনীতিও করেছি, ইউনিভার্সিটিতে থাকতে, কলেজে থাকতে সেগুলি করেছি, কিন্তু আমার যতগুলি ধারণা আছে বা আমি যতটা জেনেছি অতীত ইতিহাস থেকে রাজনীতিবিদ সম্পর্কে, দেখেন আমার সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু এত ভদ্র আর এত সুশৃঙ্খল, এত একজন ভালো মানুষ মহাসচিব এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার সাথে কম্পেয়ার করার মতে আমার জানা মতে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ তৈরি হয় নাই। ওনার উপরে কত টর্চার, কতভাবে জেল জুলুম করে ওনাকে কাপড় ছিঁড়ে ফেলছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, সেইখানে মানে শারীরিকভাবে লাঞ্ছিত, কিন্তু কিচ্ছু বলেন না উনি। আর ইনি যেই পার্টির মহাসচিব, যার নেত্রী খালেদা জিয়া দেখেন, ওনাকে সারা দেশের মানুষ জানে যে কি অবস্থায়, ওনার ট্রিটমেন্টটা পর্যন্ত করতে দেয় নাই। মানে কি ভয়ঙ্কর ছিল এই যে রাজনীতিবিদরা, ওনার পতিত স্বৈরাচারী এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি দম্ভ করে বলছেন যে একমাত্র উনি প্রেসিডেন্টকে উনি নির্বাচিত করছেন, পার্টির কেউ জানেন না। এ কি পার্লামেন্টারি সিস্টেম? গণতন্ত্রের মানুষকন্যা ওনাকে বলা হইতো, এইগুলো কি গণতন্ত্র? কাকে নিয়ে আসছেন? প্রেসিডেন্ট সাহেবকে। তো এখন হলো এই রকমভাবে দেখেন, এই যে বর্তমানের রাজনীতি, এই খারাপ রাজনীতি, বদমাইশি রাজনীতির প্রভাবটা এমন হয়েছে, আপনি গ্রামে গঞ্জে যান, আমি গতকালকে গ্রাম থেকে ঘুরে আসলাম, আমার এলাকা সেইখানে ফরিদপুরের ওই জায়গাতে ইয়াবা চলে গেছে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ইয়াবা দিচ্ছে কারা?
এ দিচ্ছে ওই জায়গার ছাত্রলীগ যুবলীগের লোকরা আর সাথে পুলিশের লোকেরা আছে, ওইখানে চলে গেছে। কোথায় গেছি আমরা? অধপতন কোথায় চলে গেছে? এই জঙ্গল থেকে, এই ভাগাড় থেকে কিভাবে জাতিকে কে যে উদ্ধার করবে, কতদিন লাগবে আমাদের, সেইটাই হলো, এটা ধৈর্যের ব্যাপার। তারপরে দেখি জিয়ানুর ভাই হাতের সময় কম, আজ আলোচনা শেষ করতে চাই। মানে এরকম আমরা একটু বহু তাজ ভাইয়ের কিছু কাছে আছে যেতে চাই। আলোচনা করলে, যে আমরা যে দেশটা তো আমাদেরই নষ্ট দেশে পরিণত হয়েছি, উত্তরণ ঘটাতে এই যে হবে, নষ্ট যেভাবেই হোক। রাজনীতি আর নষ্ট এই যে সমস্ত কাজের জন্য আনোয়ার আমরা হোসেন, এগুলি আপনাকে তো অসংখ্য করি। ধন্যবাদ। একটু তাজ রহমান, রাজনীতিগুলো এই দেশটা তো আমাদের সকলের, কেউ একা দাবি করার কোনো সুযোগ নাই। আপামর জনসাধারণ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী সবাই মিলে এই দেশটা আপনার সহ। যারা রাজনীতি করে না তাদেরই দেশ, তারাও ভোটাধিকার এদেশে একটু ইন্টারাপ্ট করি, কিন্তু ওর প্রেক্ষিতে আমাদের যে দাবি, তারপরে বাইরে গিয়ে যে বলতো এই দেশটা আমার, আমার বাবা, না, আমার, আমি, এটা বললে হবে না। কারণ এই বলতো তো, এবং আমি আরেকটা 16 জিনিস বছর বলি, ধরে বলছে তো। কোটি লোক আমি একদিনে বেড়ে আরেকটা গেছে কথা বলি, এই দেশে সংখ্যালঘু কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তারা এই দেশের নাগরিক। অবশ্যই অবশ্যই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এই দেশের নাগরিক। এবং এরা সংখ্যালঘু শব্দটা কেন বলবো? বিএনপি প্রোটেকশন দিচ্ছে, বলা হয় না। BNP দ্বিতীয়ত দেখেন, জামাত আমি এরাই আরেকটা protection জিনিস, আমি তো প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটের সন্তান। অজস্র প্রতিনিধি প্রবাসীদের করে আগে থাকে, চাঁদা নেওয়া হইতো। আওয়ামী লীগ ক্ষতি করছে সবচেয়ে এই বেশি। সায়ন ভাই, আগে প্রবাসীদের চাঁদা নেওয়া হইতো অজস্র। চাঁদা না দিলে বাড়িঘর, জমি, ব্যবসা টিকানো যেত না। কয়েকদিন ধরে আমার কাছে ফোন করে বলছে, তাজ ভাই একটু টক শোতে বলবেন দয়া করে, এখন আমার বাড়ি দখল করার জন্য পায়তারা চলছে, আমার বাড়ি বাঙ্গা হচ্ছে। কারা? ত্যাগী নেতারা বিএনপির কারো বাড়ি দখল করবে না। আমি বিশ্বাস করি যারা ত্যাগী রাজনীতিবিদ তারা কারো করবে না। সুযোগ সন্ধানী সুবিধাভোগী এরা কিন্তু মানুষের বাড়ি দখল করার পায়তারা করছে বিএনপির লেবাস দেখে। আমি বলছি আপনারা আমার নামটা দেন, আমি বিএনপির অনেকের সাথে আমার বন্ধুত্ব টকশোর খাতিরে আমি নাম দিব, তাদেরকে অ্যাকশন নেওয়া হবে। অবশ্যই নিবে। বিএনপির যদি হয়, ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, কথা দিয়েছেন। আজকে তারেক রহমানের যে বক্তব্যটা আমি দেখেছি, আপনি যেটা বললেন, ওনার বক্তব্য থেকে আমি পজিটিভিটি দেখছি। এটি জাতি আশা করে। আজকে যে বক্তব্যটা উনি দিয়েছেন এটাই পজিটিভিটি, জাতি এটাই আশা করছে। এটার জন্য স্থানীয় নেতা, সেন্ট্রাল নেতা কেউ যেন এটার মাথায় রাখে যে তারেক রহমান কী বক্তব্য দিচ্ছেন, কড়া ব্যবস্থা নেওয়ার বলছেন। মহাসচিব বলছেন যদি কেউ করে তাকে এরকম আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। সেটাই আমরা চাচ্ছি। এটা যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই দেশে। থানা একটা ফাংশনিং নাই, একটা থানা ফাংশনিং হচ্ছে না। আপনি ভাই, আপনাকে ফোন করেন, কে একটু আসবে থানা ধরিয়ে থেকে? দিই। আপনাকে সেনাবাহিনীরা, আপনারা যেহেতু থানা ফাংশনিং করছে না, আপনারা উচিত ছিল আপনার সেই থানাতে আপনার একটা ইউনিট বসানো উচিত ছিল, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আলোচনা ভাই, শেষ করতে চাই। আপনাকে আপনাকে একটু অসংখ্য ব্যাপারটা বলে ধন্যবাদ। দেই। একটু তাজ রহমান, এই যে আওয়ামী লীগ আলারা কিন্তু হিন্দু বাড়ি, হিন্দু সম্পত্তি কিন্তু আওয়ামী লীগ আলারাই দখল করছে, অনেক নিউজে আসছে। কিন্তু ডাক্তার স্বাগত হোসেন সাহেব এবং আনোয়ার হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।